মিসড কলের মধ্যে দিয়ে এসেছেন, তাদের নাম যেভাবে রেজিস্টার্ড হয়েছে মানে আমাদের এই কার্যক্রমে, একই সঙ্গে আমরা ডোর টু ডোর ক্যাম্পেনের মধ্য দিয়ে ভারতীয় জনতা যুব মোর্চা সারা পশ্চিমবঙ্গব্যাপী 13 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আজকে এই প্রোগ্রামটাকে চেষ্টা করেছে। এখনো পর্যন্ত আমাদের কাছে আমরা সম্পর্ক স্থাপন করা যেটা বলা হয়, আইদার ফ্রম মিসড কল বা অন্যদিকে আমাদের ব্যক্তি সংগঠনের উদ্যোগে বিভিন্ন জায়গায় কলেজ কোচিং সেন্টার বা বিভিন্ন খেলাধুলার প্রতিষ্ঠানে গিয়ে আমরা যেটা করতে পেরেছি সেই সংখ্যাটা হচ্ছে 7,21,000 এবং এটা আরও বাড়বে। নতুন ভোটারদের মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে এটা আরও বেশি বাড়বে। আগামীকাল নব মতদাতা সম্মেলন, সারা দেশে এই প্রোগ্রাম হবে। 25শে জানুয়ারি সকাল 10টার সময় প্রধানমন্ত্রী তাদের অ্যাড্রেস করবেন এবং আমাদের দলের পক্ষ থেকে, যুব মোর্চার পক্ষ থেকে 294টা বিধানসভা কেন্দ্রে আমরা এই প্রোগ্রাম করছি। নব মতদাতা সম্মেলন, নব মতদাতা সম্মেলন। যেহেতু পশ্চিমবঙ্গের কিছু ডিসঅ্যাডভান্টেজিয়াস টোপোগ্রাফি আছে বিভিন্ন বিধানসভা সেক্টরে, যেখানে একটার থেকে অন্যের দূরত্ব অত্যন্ত বেশি, সেখানে এই নতুন ভোটারদের সম্মিলিত করা ঠিকভাবে এক জায়গায় একই সময় সম্ভব হচ্ছে না। সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাকে স্প্লিট করেছি, মানে একটা বিধানসভায় একাধিকও আমাদের নব মতদাতা সম্মেলন চলছে। আগামীকাল 463টি জায়গায় 463টা স্পটে আমাদের নব মতদাতা সম্মেলন যেটা হচ্ছে সেইটা ইনিশিয়েট করা হচ্ছে। এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট যে যারা এবার নতুন ভোটার হচ্ছেন, যাদের বয়স 18 কিংবা 19 হয়েছে, তারা 2000 সালের আশেপাশে তারা জন্মগ্রহণ করেছেন এবং তাদের মধ্যে যেভাবে প্রধানমন্ত্রীর প্রতি এবং বর্তমান সরকারের প্রতি যে ধরনের আগ্রহ, যে ধরনের শুভেচ্ছা অভিনন্দন তাদের তরফ থেকে আসছে, এটা নিঃসন্দেহে এতদিনকার একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে পারি এটা কার্যত অবিশ্বাস্য এবং বিস্ময়কর। ইট ইজ মোর দ্যান আওয়ার এক্সপেকটেশন। আমরা কল্পনাই করতে পারিনি যে এত মিসড কল আমাদের কাছে আসবে এবং এত ছেলে মেয়ে অত্যন্ত আগ্রহের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে তারা এভাবে যোগাযোগ করবেন। অনেকে মিসড কল দিয়েছেন, মিসড কল দিয়ে ঠিকঠাক বুঝে উঠতে পারেননি যে নামটা রেজিস্টার হলো কি না। তারা ডাইরেক্টলি সংগঠনের সঙ্গে বা কারোর ফোন নাম্বার নিয়ে, পার্টির যাদের ফোন নাম্বার নেটে অ্যাভেলেবেল আছে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। তো এটা একটা হিউজ টাস্ক ছিল এবং আমাদের দলের যুব সংগঠন তারা অত্যন্ত দায়িত্বের সঙ্গে এই কাজটাকে সম্পন্ন করেছেন। এটার রূপরেখা নিয়ে এখন ডক্টর ইন্দ্রনীল খান, আমাদের যুব মোর্চার রাজ্য সভাপতি, উনি বলছেন। আগামীকাল সকাল 10টার সময় পশ্চিমবঙ্গের 463টি স্থানে 463টি স্থানে এই নব ভোটার অর্থাৎ নতুন ভোটার সম্মেলন আমরা অনুষ্ঠিত করতে চলেছি। আমরা এই 13ই জানুয়ারি এই কর্মসূচি শুভ সূচনা হয়েছিল এবং বিভিন্নভাবে মিস কলের মাধ্যমে বা বিভিন্ন কলেজ, বিভিন্ন হস্টেল, বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন খেলার মাঠ, বিভিন্ন স্থানে আমাদের হাজার হাজার যুব কার্যকর্তারা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, নতুন ভোটারদেরকে আমাদের এই কর্মসূচির সঙ্গে এনরোল করিয়েছেন এবং বিকশিত ভারত অ্যাম্বাসাডার হওয়ার জন্য নতুন ভোটাররা অনেকেই আগ্রহ প্রকাশ করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো তাদের সকলকে সম্বোধন করবেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। নরেন্দ্র মোদীজি আগামীকাল বিশেষ করে এই যে তরুণ যুব সমাজ, কারণ আমরা
আমরা যারা এখন হয়তো 30-এর ঊর্ধ্বে রয়েছি, যারা 40-এর ঊর্ধ্বে রয়েছি, আমরা 2004 থেকে 2014 যে ইউপিএ সরকারের সময় যে হারে দুর্নীতি হতো, ভারতবর্ষের বিকাশ থেকে বিনাশের পথে নিয়ে যাচ্ছিল। সকালে সংবাদপত্র খুললে শুধুমাত্র দেখতাম 2G স্ক্যাম, কোল স্ক্যাম, কমনওয়েলথ স্ক্যাম, আদার স্ক্যাম, একটা A to Z অফ স্ক্যামস থাকতো। কিন্তু সেই পরিস্থিতি থেকে পরিবর্তিত পরিস্থিতি 2014 থেকে 2024, যে ভারতবর্ষে আজকে ন্যাশনাল নিউজ আমাদের কি, আমরা ইন্টারন্যাশনাল হেডলাইন্স করছি, সমগ্র আমাদের ফার্স্ট পেজে থাকছে সমগ্র ভারতবর্ষ জুড়ে বন্দে ভারত ট্রেন, এক্সপ্রেস ট্রেন, সুপারফাস্ট ট্রেন সব ছুটছে, হাই স্পিড ট্রেনস। আমরা দেখতে পাচ্ছি আমরা আত্মনির্ভর ভারত হয়ে মেড ইন ইন্ডিয়া কোভিড ভ্যাকসিন নিজেরা সেগুলো তৈরি করে সাধারণ দেশবাসীকে রেকর্ড টাইমে আমরা পৌঁছে দিচ্ছি, এবং ভারতবাসীদেরকে আমরা সুরক্ষিত করে আমরা আরও 80টি অধিক বিদেশকে অর্থাৎ অন্যান্য দেশকেও আমরা মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন সরবরাহ করছি। ভারতবর্ষ আজকে বিশ্বের প্রথম 5টি টপ ইকোনমির মধ্যে চলে এসছে, আগে ফ্র্যাজাইল 5 থেকে এখন টপ 5-এ চলে এসছে। এবং ভারতবর্ষ যে হারে এবং যে স্পিডে অগ্রগতি হচ্ছে, সেই স্পিডে আমরা 2047-এ বিকশিত ভারত যে লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেদিকে আমরা সকলে এগোচ্ছি। এবং বিকশিত ভারতের ফল সব থেকে বেশি যদি কোনো জেনারেশনকে হেল্প করতে পারে, সেটা কিন্তু আমাদের এই 18 থেকে 25 যারা রয়েছেন, বিশেষ করে যারা তরুণ যুব, কারণ তারাই এই বিকশিত ভারতের সব থেকে বেশি ফল তারা দেখতে পাবেন, অলরেডি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে আজকে। এবং ভারতবর্ষে আজকে এর আগে এক সময় যখন 2004 থেকে 2014 কাশ্মীরে স্টোন পেল্টিং এইসব শুনতাম, আর আজকে কাশ্মীরে আমরা আবার ট্যুরিজমে শীর্ষে চলে আসছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এখন শান্তি কোথাও, পুরো সমগ্র ভারতবর্ষ জুড়ে শান্তির সাথে চারিদিকে শুধু বিকাশ, চারিদিকে শুধু অগ্রগতি, উন্নয়ন আমরা দেখছি। এবং ভারতবর্ষের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী বিশেষ করে এই নতুন ভোটারদের সঙ্গে আগামীকাল বিশেষ বার্তা তাদের দেবেন। সকাল 10টা থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় সভা, কোথাও কলেজের অডিটোরিয়াম, ইউনিভার্সিটির অডিটোরিয়ামেও এই কর্মসূচি আমরা নিয়ে এগোচ্ছি। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের তরুণ যুব সমাজ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে যে হারে আমরা রেসপন্স পেয়েছি, কারণ পশ্চিমবঙ্গের যুব সমাজ সব থেকে জর্জরিত হয়েছে এখানকার রাজ্য সরকারের দুর্নীতির চক্করে। সবার চাকরি চুরি হয়ে গেছে, নতুন কোনো ইন্ডাস্ট্রি আসেনি, উল্টে আজকে যে কটা সরকারি চাকরি আছে সেখানে সর্বস্তরে দুর্নীতি হয়েছে। আর যে কোনো বিনিয়োগ তো নেই, আর আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে তাদেরকে অন্য কর্মসংস্থানের জন্য অন্যান্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে, সেখানে চাকরি করতে হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে চাকরি নেই, আর বাকি যে কটা চাকরি ছিল সরকারি তা চুরি করে নিয়ে গেছে রাজ্য সরকার। এবং সেই জন্য পশ্চিমবঙ্গের তরুণ যুব সমাজের এই মানে বিশাল রেসপন্স নরেন্দ্র মোদীজির এই বার্তা শোনার জন্য, এবং তাই জন্য আমি পশ্চিমবঙ্গের তরুণ যুব সমাজকে ধন্যবাদ জানাই এবং আহ্বান জানাবো আগামীকাল আপনারা সকলে মিলে আপনার নিজস্ব বিধানসভার যে স্থানে হচ্ছে সেখানে আপনারা সরাসরি যুক্ত হন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই বিশেষ বার্তা তরুণ যুব সমাজের জন্য আপনারা সকলে মিলে সেখানে অংশগ্রহণ করুন। ধন্যবাদ। সবাই জেনে যাবে এটা কভার রাজ্য নেতৃত্ব কোথাও থাকবে না এই বার্তা, কোথায় প্রোগ্রাম রাজ্যের তরফ? এখানে 463টি স্থানেই প্রোগ্রাম হবে এবং প্রত্যেকটি আমাদের মূল প্রোগ্রাম, এবং বিভিন্ন স্থানে সম্মানীয় জনপ্রতিনিধি যারা আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, তারা বিভিন্ন স্থানে যুক্ত হবেন। এই কর্মসূচি নতুন ভোটারদের কর্মসূচি, সুতরাং নতুন যারা ভোটার্স, তরুণ যুব যারা আছেন তারাই থাকবেন এবং নেতৃত্ব হিসাবে সেখানে উপস্থিত থাকবেন। কোথাও আমাদের রাজ্যের সভাপতি সহ সকল বিভিন্ন যে আমাদের সিনিয়র নেতৃত্ব আছেন তারা এক একজন এক একটি বিধানসভার যে কর্মসূচিতে তারা থাকবেন, এবং আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সহ সকল এমএলএরা তাদের নিজস্ব যে বিধানসভা কেন্দ্র বা অন্যান্য যাদেরকে বিভিন্ন অনেকেই আমাদের প্রবাসী কার্যক্রম আছে সেখানে তারা সেই বিধানসভাতে তারা এই কর্মসূচির সাথে যুক্ত হবেন। পশ্চিমবঙ্গের সকল স্তরের এই সাধারণ মানুষ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সকল নেতৃত্বকে এই বিশাল যে কর্মসূচি, যে তরুণ যুব সমাজের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এখানে সকলেই যুক্ত হবে।
তাড়াতাড়ি পূর্ব বর্ধমান ছাড়। যাওয়ার সময় হুম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে ওঠার আগে তাকে প্রশ্ন করা হয়েছিল এই জোটের ভবিষ্যৎ কি, তিনি বলেছেন পশ্চিমবাংলা একাই লড়বে তৃণমূল কংগ্রেস। দেখুন, জোটের ভবিষ্যৎ ভূতের ভবিষ্যতের থেকেও খারাপ। আমরা আগেও বলেছি যে 2024-এর যে নির্বাচন, সেখানে কার্যত জোট অনুপস্থিত। আমরা আন্তরিকভাবে চাই পশ্চিমবঙ্গের সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট হোক। এরকম দূরে দূরে থেকে কেউ কাউকে দেখে ওই তুমি কি এমনি করেই থাকবে দূরে, এ ধরনের গান গেয়ে কোনো লাভ নেই। মনোমালিন্য ত্যাগ করুন, নিজের ঐক্যবদ্ধ হন, কমন মিনিমাম প্রোগ্রাম বানান, এখন থেকে চেষ্টা করুন। তাহলে 2029-এ একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন, বিরোধী জোট হিসেবে। সেটা গণতন্ত্রের পক্ষে মঙ্গল হবে। রাহুল গান্ধী তিনি পশ্চিমবঙ্গে আসবেন, হাঁটবেন, তার প্রোগ্রাম রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় আসছে, কংগ্রেসের তরফে জানানো হচ্ছে না, বারবার কংগ্রেসের জন্য আলোচনার রাস্তা তিনি খোলা রাখছেন, কিন্তু কংগ্রেস সদিচ্ছা দেখাচ্ছে না। এই কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের এই দূরত্ব বিজেপির অ্যাডভান্টেজ। এবং গতকাল রাহুল গান্ধী দেখুন, পশ্চিমবঙ্গে তো এরকম দুজনের থেকে দূরত্ব শোনা যায়, আবার দিল্লিতে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়ে দেখি কংগ্রেসের নামজাদা আইনজীবীরা তারা দাঁড়িয়ে পড়েন, তারা লড়াইয়ের ময়দানে নেমে পড়েন তৃণমূলের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে আইনসিদ্ধ একটা স্বীকৃতি দেওয়ার জন্য। তো এদের দূরত্ব, এদের সংলাপ, এদের কাছাকাছি এসে বসা, এগুলো কি নিয়ে আর আজকের দিনে মানুষের কোনো আগ্রহ আছে? আরেকটা সেটা হচ্ছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা থেকে বলেছেন বর্ধমানে যে কোথাও কোনো দুর্নীতি হলে মানুষ এগিয়ে আসবে, মানুষকে তিনি এগিয়ে আসতে বলছেন। প্রশ্ন হচ্ছে যে পুলিশের কাজ কি? সমস্ত দুর্নীতি যদি মানুষ বাধা দেয়, বিরোধী দল প্রশ্ন তোলে, তাহলে পুলিশের রাজ্যে ভূমিকা কি? মুখ্যমন্ত্রীর ঠিক ভোটের আগে রাজ্যে একটা নৈরাজ্য তৈরি করবার প্রচেষ্টা করছেন। তো তিনি চান যে এই মুহূর্তে কোনোভাবে একটা আইন শৃঙ্খলার অবনতি হোক, মূল ইস্যু থেকে দৃষ্টি দূরে সরে যাক, মানুষ প্রতিবাদ করতে এলে তাদের চক্রান্তকারী বলে তাদের আবার ধরে জেলে পুরবে, এই তো উদ্দেশ্য। মানুষ তো প্রতিবাদ করেছিলেন। মুখ্যমন্ত্রীর রক্ষা কবচ নিয়ে কোনো তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান পর্যন্ত তার নিজস্ব নির্বাচনী কেন্দ্রে ঢুকতে পারেননি। প্রত্যেক জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। যে বিরাট ভাটা যাত্রা তৈরি হয়েছিল ৩৫০০ পুলিশকে সঙ্গে নিয়ে, সেটাও হয়েছিল ভিতর দিয়ে নয়, সম্পূর্ণভাবে গ্রামের বাইরে দিয়ে। তো মানুষকে তৃণমূল কংগ্রেস কি করে ফেস করবে? মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে বিজেপিকে তোপ দেখে বলছেন ফুটো জগন্নাথ, বাক্স একদিন ফুটো হয়ে যাবে। বিজেপির ৭৫% টাকা আমরা দিই, আর ২৫% টাকা দিয়ে ওরা বলছে ওদের নাম লিখতে হবে। ১০০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল, এই তো দেশের হাল। সবই তো বলছেন, এগুলো তো মানুষ শুনছে, কিন্তু ফলাফল তো অন্যরকম। মানুষ নরেন্দ্র মোদীর পক্ষে, মানুষ এনডিএ সরকারের পক্ষে, মানুষ বিজেপির পক্ষে। মুখ্যমন্ত্রী তো সেই ফুটো জগন্নাথকেই প্রায় ৪০০ কোটি টাকা মানুষের খরচা করে ওখানে তো বসাচ্ছেন, কারণ উনি জানেন ওনার ফাইল আর কালীঘাটেও নিচ্ছে না। মা কালীও প্রত্যাখ্যান করে দিয়েছে, জগন্নাথ দেবেরও নেওয়ার রিস্ক আছে। তৃণমূলের বিদায় আসন্ন, সময় শেষ, স্বাভাবিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি পানীয় জল দিচ্ছি আমরা, জমি কেনার পয়সা আমাদের, পাইপের রক্ষণাবেক্ষণ আমাদের, আমাদের টাকা দিয়ে সবকিছু হচ্ছে। মাছের তেলে ওরা শুধু মাছ ভাজছে। তাই ভাজবে। মুখ্যমন্ত্রী যদি এটা বলে আনন্দ পান, উনি সেটাই বলুন। মানুষকে এতটা মূর্খ আর অচেতন মনে করবার কোনো কারণ নেই। যে প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী বলছেন, সেই প্রকল্পটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, ফান্ডিং কেন্দ্রীয় সরকারের। তো কেন্দ্রীয় সরকার একবার সমস্ত জলের ব্যবস্থা করে তারপর আপনার বাড়ির পাইপ যদি ফুটো হয়, সেটা তো সারাতে আসবে না, তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে, বা তার অন্য কোনো ব্যবস্থা ডেভেলপ করতে হবে। তো সেটা নিয়ে বক্তব্য রেখে লাভ কি? এই প্রকল্পগুলো নাম তো উনি বলছেন, কিন্তু বাস্তবায়িত পশ্চিমবঙ্গে ঠিকঠাক হচ্ছে না। তার কারণ হচ্ছে তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট আর দুর্নীতি। যখন রেলে রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোক মরছে, তখন কোথায় থাকো? যখন সংখ্যালঘুদের পিটিয়ে মারা হচ্ছে, তখন কোথায় থাকে বিজেপি? সংখ্যালঘুদের তুমি জীবন তো পুড়িয়ে মেরে দিলেন বকটুইতে গিয়ে। তার দলের পক্ষ থেকে বলা হলো টিভি বাস্ট করেছে। তারপরে তিনি ওখানে মামলা সাজাবার জন্য পৌঁছে গেলেন, আর মিড ডে মিলের টাকা সাইফন অফ করে তিনি পৌঁছে দিয়ে গেলেন বকটুইতে।
সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে তাতে দেখা যাচ্ছে গত 10 বছরে যত রাজনৈতিক খুন তার 90% হচ্ছে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের। মরছে মুসলমান, মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আজকে। দিদির ওপর হামলার পর আজ আবার শেখ শাহজাহানের বাড়ি গভর্নমেন্ট নামে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, অথচ দেশের জন্য জীবন দিচ্ছেন নেতাজি, তার জন্মদিনে ছুটি দেওয়া হচ্ছে না। স্বামীজিকে অপমান করা হচ্ছে, নেতাজিকে অপমান করা হচ্ছে, বাংলাকে অপমান করা হচ্ছে। আরে সব জায়গায় তো তৃণমূল নেতাজিকে সম্মান জানিয়েছে। বিভিন্ন কলেজের ফেস্টে আমরা দেখেছি ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়, পায়ের তলায় নেতাজি আর বিবেকানন্দ। এই তো ছবি দেখতে দেখতে, আপনাদের টিভিতে দেখতে দেখতে আমরাই তো অস্থির হয়ে গেলাম। তৃণমূল কংগ্রেস কতটা শ্রদ্ধা জানাতে পারে কাকে, সেটা প্রত্যেকের জানা আছে। ধর্মের নামে কোথাও ছুটি হয়নি, ছুটি হয়েছে জাতীয়তাবাদের নামে, আত্মমর্যাদার নামে, দেশের স্বাভিমানের নামে। মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি না দিয়ে পশ্চিমবঙ্গে বিভাজন তৈরি করেছেন। আর যারা ওই সিএ করে ট্রেন জ্বালিয়েছিলেন, ট্রেনে আগুন লাগিয়েছিল, যারা বিভিন্ন সময় রাজপথ অবরোধ করেছিল, তাদের সঙ্গে গিয়ে মিছিলে হেঁটেছেন। পশ্চিমবঙ্গ যদি এই সরকারের হাতে থাকে চরম সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছে। দলমত নির্বিশেষে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও চিন্তা করা উচিত। একবার ধর্মতলা এসপ্ল্যানেড, ঐতিহ্যশালী কলকাতার একদম প্রাণকেন্দ্র, ওই জায়গাটা একবার হেঁটে আসুন, এবার চিন্তা করে দেখবেন ওই দৃশ্যই দেখতে পাবেন সারা পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে। ইয়াং ছেলে মেয়েদের চাকরি আটকে রেখেছে কয়েকটা বাম এবং কংগ্রেসের পান্ডারা। আরে আগে উনি 40,000 চাকরি যে বিক্রি হলো তার সরকারের বিরুদ্ধে অভিযোগ, তার ব্যবস্থা করুন। তার বাড়ির সামনে ছেলেরা যেতে চাইছে কথা বলার জন্য, যাদের অবস্থানে উনি গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে কমিটি তৈরির কথা বলে দিয়েছিলেন সমস্যার সমাধান করবার জন্য, সেটা আগে করুন। 5 লক্ষ সরকারি শূন্য পদকে তো সম্পূর্ণভাবে ধ্বংস করেছেন। এখনো পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই তো নিয়োগ বাকি, তালিকা তৈরি করছেন, সেখানে চাকরি দিতে পারছেন না। খোদ মুখ্যমন্ত্রীর দফতরে গ্রুপ ডি স্টাফ, তার তালিকাতে অসঙ্গতি আছে, তারাও ধর্মতলায় ধর্ণা দিচ্ছে। আগে এগুলো মেটান, তারপরে কেন্দ্রের দিকে তাকাবেন। বর্তমানে প্রশাসনিক সভা থেকে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়েও আজকে তিনি সরব হয়েছেন, বলছেন 1000 কোটি টাকার গ্যাসে বিনা পয়সার চাল ফুটছে, ভোটের সময় দাম কমাবে আর ভোট মেটে গেলেই দাম বাড়াবে। গ্যাসের দাম কমছে, মুখ্যমন্ত্রী আতঙ্কিত হয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী চান গ্যাসের দাম আরো বাড়ুক, তাহলে তার সরকারের রোজগারটা আরো বাড়বে। সরকারের ভাড়ার তো খালি, মূলধনী খাতে ব্যয় তো অর্ধেক হয়ে গেছে, রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই। এ রাজ্য থেকে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো শিল্পপতিরা পার্শ্ববর্তী রাজ্যে বিনিয়োগ করছেন। ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করবার জন্য এখানের রাজ্য সরকার কিছু করতে পারেননি। আমি তো আবার বলছি, বাংলার মানুষ অচেতন নয়, সারা দেশের মানুষের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের বিসর্জন দেবেই এই লোকসভা নির্বাচনে মানুষ বদ্ধপরিকর। লোকালি কেউ কেউ কিছু ভুল ত্রুটি করতে পারে, কিন্তু আমাকে ভুল বুঝবেন না। আবার দুয়ারে সরকারের ক্যাম্পে যান, যদি এখনো কিছু না পেয়ে থাকেন সব পেয়ে যাবেন। এ তো 10 বছর ধরে শুনছি। 2016 নির্বাচনের আগে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন নারদাকাণ্ডের পর যে এদের আমি চিনতাম না, আমি জানতাম না, যদি জানতাম তাহলে আগে থেকে ব্যবস্থা নিতাম, এদের টিকিট দিতাম না। তারা জিতেছেন এবং তারা মন্ত্রী হয়েছেন। প্রশাসনিক সভা, যদি ওটা তৃণমূলী সভা, সরকারি খরচায় দলের সভা, প্রশাসনিক যে সভা তিনি বলছেন, সেই সভা থেকে দাঁড়িয়ে দক্ষিণ 24 পরগনার এক নেতাকে, তাকে বোমাবাজ বলে চিহ্নিত করলেন এবং প্রতিষ্ঠিত করলেন, তাকে আবার বিধানসভার সদস্য করে দিলেন। তো ভুল ত্রুটি হলে কে বলবেন? মুখ্যমন্ত্রীর কাছে ভুল ত্রুটি সংশোধন করবার একটা সময় থাকে, সেই সময়টা তৃণমূল কংগ্রেস পেয়েছে, সেই সময়টা পেরিয়ে গেছে, এখন যাবার সময়। কেন্দ্রের বকেয়া নিয়ে আজকে সরব হয়েছে মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে আমাদের বলছে টাকা দেবে না, বলছে সব গেরুয়া রং করতে হবে। কেন গেরুয়া রং? তো সাধু সন্তদের রং, সব গেরুয়া। আরে আসল কথাটা বলুন না, লোগো কিংবা গেরুয়া রঙের প্রশ্ন নয়। পশ্চিমবঙ্গের 2জন সচিব এবং দিল্লির কেন্দ্র সরকারের 2জন সচিব, তাদের একসঙ্গে বসার কথা ছিল, সেটা মানুষের সামনে নিয়ে আসুন শ্বেতপত্র প্রকাশ করে, কোথায় অসঙ্গতি আছে, কোথায় হিসাব দিতে পারেননি, কেন সিএজিকে ফেস করতে ভয় পাচ্ছেন, কেন এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে বলছেন সরকার এটা পারে, এত অসঙ্গতি কেন? দুর্নীতি তো হয়েছেই, আদালত বলছে দুর্নীতি হয়েছে, দুর্নীতি প্রতিষ্ঠিত, ওটা কোনো মোদী সরকারের কারো জমিদারির টাকা নয়।
কেন্দ্র সরকার কারোর না কারোর কাছে অ্যাকাউন্টেবল, তাদেরও সিএজি ফেস করতে হয়। সেই টাকার যথেচ্ছাচার করেছেন, তাদের লুট এবং দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ, দরিদ্র মানুষ, তারা আজকে বঞ্চিত হচ্ছেন এই ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট থেকে। আপনারা এসব বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন আমাদের মধ্যে সমাজ সংস্কার এবং মানবিক উন্নয়ন পৃথিবীতে কেউ করতে পারে। হ্যাঁ, এরকম সমাজ সংস্কার মানে তৃণমূলের মধ্যে এবং মানবিক উন্নয়ন পৃথিবীতে কেউ করতে পারে। মানবিক মুখ দেখে নিয়েছে মানুষ, মানুষ দেখে সিদ্ধান্ত নিয়েছে। মানুষ বাকিপুরকে দেখেছে, শাহজাহানকে দেখেছে, মানুষ অপার সম্পত্তি দেখেছে, মানুষ ওই আড্ডকেও দেখেছে। ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে মানুষের গ্রাস কেড়ে নিয়ে 20,000 কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া, সেটাও মানুষ দেখেছে। মানুষ শুধু খাটের তলাটা দেখেনি, মানুষ আকাশটাও দেখেছে, সব দেখেছে, সব হিসাব হচ্ছে। ইডির উপর হামলার পর আবার আজ শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি চালালো ইডি, বাড়ি সিল করে দিল, নোটিশ দিল হাজিরা। ইডির কাজ করেছে। ইডি কি করবে, কিভাবে করবে, কখন করবে, সেটা তো আমাদের জানার কথা নয়। এটা পশ্চিমবঙ্গ সরকারের সিআইডি নয়। ইডির কাজ করেছে, চূড়ান্ত অসহযোগিতার মধ্যে করেছে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে করেছে, রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে করেছে। রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন শুভেন্দু অধিকারী, চিঠি দিয়েছেন। শুভেন্দু অধিকারীর কথা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, তো আমি বলবো কেন? বলছে আজকে ইডি ঢুকে কিছুই পেল না। এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি মানে সরিয়ে ফেলা হয়েছে অথবা সেদিন মারধর করা হয়েছে কি এগুলোকে আটকানোর জন্য? প্রশ্নটা যাদের মনের মধ্যে উঠেছে মনেই থাকুক, তবে সরিয়ে ফেলে পার পাবে না। শাহজাহানের গল্প শেষ। একসময় এই তৃণমূল কংগ্রেসের নেতা, আমি আবার বলছি, এই জ্যোতিপ্রিয় মল্লিক, এই তাপস রায় আমাদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে শাহজাহানের ফাঁসির দাবি করেছিল। 2011-র আগে এবং 2011-র পরেও এই শাহজাহানের বিরুদ্ধে তৃণমূল মিটিং করেছে, মিছিল করেছে, কারণ তাদের কর্মীদের ঘরছাড়া করেছিল শাহজাহান। তাকে নিয়ে এসে ব্লকের সভাপতি করেছে। আজও শাহজাহানের অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরছাড়া আছে। বিজেপি তো ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরছাড়া আছে। সন্দেশখালীতে নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য অন্য দল থেকে যায়নি, তৃণমূলের, ভোট তো হয়নি, লুট হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, তারা এখনো পর্যন্ত নিজেদের দ্বীপে ফিরতে পারছে না। এই পরিস্থিতি তৈরি করেছে এবং শাহজাহানকে সস্নেহে, শাহজাহানকে লালন পালন করে নিজের এলাকায় রেখে দেওয়া হয়েছে। শাহজাহানের দৃশ্যমানতা আছে এলাকায়, কিন্তু ইডি তো দিয়ে পেল না কিছু, মানে ইডি তো পাবে কি করে? তারা তাদের পদ্ধতিগত তদন্ত বাড়ি করতে গেছে, বাড়ি সিল করেছে, যা জিনিস সরাসরি গেছে, এতক্ষণ তো বসে থাকবে না। আর তার জন্যই তো পুলিশের সহযোগিতায় লোকজনকে নিয়ে এসে আক্রমণ করা হয়েছিল ইডিকে। রাজ্য পুলিশ তো খুঁজতে পারত, এতদিন ধরে সময় গেল, রাজ্য পুলিশ তো খুঁজে পেল না। দেখুন, আমরা বর্তমান যিনি রাজ্য পুলিশের প্রধান আছেন, তার সম্পর্কে আমাদের রিজার্ভেশন এবং আমাদের আপত্তি আমরা রেজিস্টার করিয়েছি। আমাদের বিরোধী দলনেতা বলেছেন তার কার্যত তৃণমূলী হয়ে যাওয়াটা অনেক মানুষ দেখেছিলেন। একজন অত্যন্ত এফিশিয়েন্ট আপরাইট অফিসারের যে আচরণ অতীতে দেখা গিয়েছিল, যে ভূমিকা দেখা গিয়েছিল, তারপরে তাকে ডিজি করা হয়েছে। এটাকে একটা দিকে যদি সরিয়ে রেখেও আমরা বলি, তার মতো একজন প্রতিভাবান পুলিশ অফিসার সারা দেশের মধ্যে গুটি কয়েকের নাম আছে, তার মধ্যে তিনি একজন। শুধু এই দেশে নয়, এই সীমানা পেরিয়ে বাংলাদেশেও তার নেটওয়ার্ক আছে। তিনি চাইলে 15 মিনিটের মধ্যে শাহজাহানকে তুলে দিতে পারেন, 15 মিনিট, বেশি সময় লাগবে না। সেই ক্ষমতা বর্তমান ডিজির আছে, তার আছে, এটা অস্বীকার করবার কোথাও কোনো জায়গা নেই। তিনি 15 মিনিটের মধ্যে শাহজাহানকে তুলে আনতে পারেন, কিন্তু সেটা হবে না, কারণ পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন নয়। শাহজাহান স্বচ্ছতা এবং দৃঢ়তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি, বিরোধী শূন্য করে দেওয়া, দখলদারি, লুট, সেটাকে বাস্তবায়িত করেছেন এবং বিভাজন। আজকে জাস্টিস গাঙ্গুলিও এই প্রসঙ্গে রাজ্যকে তোপ দেখে বলেছেন যে শাহজাহানকে আপনাদের পুলিশ কি অ্যারেস্ট করতে পেরেছেন? এই রাজ্য কয়েকজন দুর্নীতিগ্রস্তদের আখড়ায় পরিণত হয়েছে, এত কিছুর পরেও পুলিশের কোনো সদর্থক ভূমিকা চোখে পড়ছে না। দেখুন, বিচারপতির কোনো মন্তব্য নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু উনি যে কথাটা বলছেন, পশ্চিমবঙ্গের গলি থেকে রাজপথ, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ক্যাম্পাস থেকে চায়ের দোকান পর্যন্ত, এটাই মানুষ বলছে, এটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। বলছে তৃণমূল বলছে যে আজকে পুলিশকে ইনফর্ম করে পুলিশের সহায়তা নিয়ে আজকে কাছে বলে অভিযান করছে বলে আজকে ইডি শেখ শাহজাহানের বাড়িতে এত স্মুথ হচ্ছে। আগে পুলিশকে ইনফর্ম করা হয়নি,
ওই জন্য প্ররোচনা ছিল বলে ওর জামাই হয়েছে। ইডি এখন জামাই রাজা এখনকার যেভাবে আছে। আজকে পুলিশকে ইনফর্ম করে অভিযান হয়েছে বলে আজকে স্মুথ অভিযান হলো, কিন্তু সেদিন পুলিশকে ইনফর্ম করা হয়নি বলে এর অর্থ কি? সেদিনকার যে অনভিপ্রেত ঘটনা, ইডিকে আক্রমণ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আক্রমণের সমর্থন, এই বক্তব্যের থেকে এটাই নির্যাস হচ্ছে যে তারা ওই দিনের ওই আক্রমণকে সম্পূর্ণভাবে সমর্থন করছে। আর ইডি তদন্ত করতে যাবে কোন পুলিশকে জানিয়ে? আরে এখানে মিড ডে মিলের জন্য ইন্সপেকশন করতে এলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানালে তাড়াতাড়ি সেখানে খবর দিয়ে দেওয়া হয় স্কুলে, আর সেখানে দেখে শাওয়ার ক্যাপ পরে গ্লাভস পরে তখন রান্না করতে শুরু করে দেয়, ভালো খাবার দাবার সেখানে খাইয়ে দেয়। তো এখানে পুলিশের কাজই হচ্ছে তথ্য সরবরাহ করা অপরাধীদের, তৃণমূল কংগ্রেসের অপরাধীদের এবং রক্ষা করা, তাদের প্রোটেকশন দেওয়া, আর কোনো মামলা হলে তার সাক্ষীকে হস্টাইল করে দেওয়া, ভীতি প্রদর্শন করে প্রমাণ লোপ করা। ভোট পরবর্তী হিংসায় তো তাই হয়েছে। সিবিআই তদন্ত করেছে, পুলিশের কোনো সহযোগিতা আছে? ছাড়ো। ওই দেবাংশু এটা বলেছে যে আজকে ইডি ওখানে মানে তাদেরকে জামাই আর দিদি আনন্দ বোসকে কালো পতাকা দেওয়া গেল। এটা বলে না, কালো রাজ্যপালকে দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী, হ্যাঁ ওইটা কালো সেখানে তিনি গেলেন। এ রাজ্যে কোনো আইনের শাসন নেই। এ রাজ্যে যে সরকার আছে সেটাই এখন সুস্থ মানুষের কাছে প্রশ্ন, সংবিধান বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন, কেন সরকারটা আছে? রাজ্যপালের এটা চিন্তা করা উচিত। যেখানে আচার্য বিশ্ববিদ্যালয়ে গেলে তাকে কালো পতাকা দেখানো হচ্ছে, এটা সম্পূর্ণ সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ার সামিল। ইটস আ টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। এটা শুধু ডেমোক্রেসি অর কনস্টিটিউশনাল ক্রাইসিস নয়, এটা সম্পূর্ণ সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ার সামিল। এরপরেও এখানে সরকারটা আছে, যারা কাস্টোডিয়ান আছেন তারা ইন্টারভেন করুন, এটাই আমরা চাই। এখন না করলে কবে করবেন? एक हिंदी वाला वो एक एकला चलो लेकर बता दीजिए। কে? ममता बनर्जी का एकला चलो था पश्चिम बंगाल में, तृणमूल कांग्रेस अकेला ही लड़ेगा, कोई जोट नहीं होगा, अकेला लड़ेगा पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस। তো আমাদের কি এসে গেল? हिंदी में बोलना चाहिए। আগে ও বাংলাতে বলুন। বাংলা হয়ে গেছে তো। বাংলা হয়ে গেছে। হয়ে গেছে? না একটু বলুন না, আমরা একটু বলুন। কি বলে নিয়েছে বাংলা হয়ে গেছে। हम जस्मीन है ना। देखिए, ममता बनर्जी तो कोई पैराट्रूपर पॉलिटिशियन नहीं है। वो जमीन से इतना ऊपर खड़ा हुआ, एकदम नीचे से ऊपर तक उन्होंने पहुंच गया। तो वो जानते हैं हकीकत क्या है, वो जानते हैं 2024 में कोई भी चांसेस नहीं है। तो इसलिए वो जान रहे हैं कि अगर कोई लड़ाई करना होगा तो 2029 तक तृणमूल रहेगा कि नहीं रहेगा, ये तो सबसे बड़ा क्वेश्चन मार्क इसको ऊपर लग गया।